ওয়েলকাম স্টুডেন্টসরা। আজকে আমাদের আলোচনার বিষয় অত্যন্ত ইন্টারেস্টিং একটা আলোচনার বিষয়, যেটা হচ্ছে উপগ্রহ চিত্র। এখন উপগ্রহ চিত্র বোঝার আগে সবার প্রথম আগে বুঝতে হবে যে উপগ্রহ কাকে বলে। এমনি আমরা ছোটবেলা থেকে পড়ে এসে জেনেছি যে উপগ্রহ বলতে বোঝায় সেই সমস্ত জ্যোতিষ্ককে যারা গ্রহের চারপাশে ঘুরে বেড়ায়। যেমন পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। কিন্তু আমাদের এই আলোচনার বিষয়টা এরকম প্রাকৃতিক উপগ্রহ নয়। আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ মনুষ্য প্রেরিত উপগ্রহ, যেটা পৃথিবীকে বিভিন্ন অভিমুখে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিকে পরিক্রমণ করে চলে। তাহলে আমরা এখানে উপগ্রহ বলতে এবার থেকে যা কিছুই বুঝবো সবই কিন্তু কৃত্রিম উপগ্রহ। এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট কথাটা বুঝবো, প্রাকৃতিক উপগ্রহের কথা নয়। তাহলে এখানে হোয়াট ইজ স্যাটেলাইট? না, স্যাটেলাইট হচ্ছে এমন একটা ডিভাইস বলা যেতে পারে, বা এমন একটা যন্ত্র বলা যেতে পারে, যেটা কৃত্রিমভাবে পৃথিবীর বাইরে তার একটা নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়েছে, যেটা পৃথিবীকে কখনো কখনো পূর্ব পশ্চিমে কোনোটা, আবার কোনো উপগ্রহ পূর্ব পশ্চিমে, কোনো উপগ্রহ উত্তর দক্ষিণে এইভাবে প্রদক্ষিণ করে এবং নানান কাজে লাগে। আমাদের যোগাযোগ ব্যবস্থার কাজে লাগে, ছবি তোলার কাজে লাগে, এরকম নানান কাজে লাগে। তাহলে পৃথিবীকে বেষ্টন করে পৃথিবীকে ঘিরে ঘুরে চলা এই সমস্ত মনুষ্য প্রেরিত কৃত্রিম যন্ত্রাংশগুলোকে আমরা বলতে পারি উপগ্রহ। বলা ভালো কৃত্রিম উপগ্রহ। আর ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। তো মূল বিষয়ে যাওয়ার আগে একটু গল্পের ছলে বিষয়টা জেনে নেওয়া যাক। যে এই ব্যাকগ্রাউন্ড, আমি একটা শিরোনাম দিয়েছি, এর ব্যাকগ্রাউন্ড, একটা ব্রিফ, একটা হিস্ট্রি, যে কি করে এই স্যাটেলাইট হঠাৎ করে এলো, এর কাজ কি না কাজ কি, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে একটু খেয়াল করে দেখো। আমি এখানে একটা ছবি এঁকেছি মাত্র। ধরা যাক এটা ভূপৃষ্ঠ, ধরা যাক এটা ভূপৃষ্ঠ, এখানে বাড়ি ঘর বিভিন্ন রয়েছে। সবার প্রথম মানুষ কিন্তু গ্রাউন্ড সার্ভে করতো। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করেছি। গ্রাউন্ড সার্ভে করতো, অর্থাৎ মানুষ সরে জমিনে নিজে জমিতে গিয়ে বিভিন্ন রকম ইকুইপমেন্টস ইউজ করে, যেমন ধরা যাক ট্রানজিট, থিওডোলাইট, তারপরে আমাদের আছে প্রিজমেটিক কম্পাস, বিভিন্ন লেভেলিং যে ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে ব্যবহার করে একটা জায়গায় মানচিত্র তৈরি করতো, প্রস্তুত করতো, যে কোথায় কি আছে না আছে। কিন্তু সেটা যেমন ছিল সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক তেমনই ছিল হচ্ছে আবার অনেকটা পরিশ্রমেরও ব্যাপার। শুধু সময় বললে হবে না, সময় এবং শ্রম দুটোই হচ্ছে এর মধ্যে বেশি লাগতো। তারপরে এলো হচ্ছে আমাদের বিভিন্ন বেলুন, বা আরেকটু যদি উন্নত বলি, প্যারাশুট করে তাতে ক্যামেরা নিয়ে ছবি তোলা। তাতে ভালো করে দেখো, এখানে আমি একটা প্যারাশুটের ছবি এঁকেছি। এখানে একটা প্যারাশুটের ছবি আঁকা হয়েছে। এই প্যারাশুটের এইখানে একটা ক্যামেরা লাগানো থাকতো। সেটা রিমোট দ্বারা পরিচালিত হতে পারতো অথবা ম্যানুয়ালিও পরিচালিত হতে পারতো। সেটা তারা ফটো তুলতে তুলতে যেত। তাহলে তার কিন্তু উচ্চতাটা যেহেতু খুব বেশি নয়, সেহেতু তার এলাকার কভারেজটাও এমন কিছু বেশি হতো না। তার এলাকার কভারেজটাও অনেক কম হতো তুলনামূলকভাবে। সে স্বল্প জায়গার একটা ছবি তুলতো। তুমি ভেবেই দেখো, তুমি একতলা বাড়িতে উঠে দাঁড়ালে ছাদে, তুমি নিচে যতটা অংশ দেখতে পাবে, আর যদি একটা 10তলা বাড়ির ছাদে ওঠো, তাহলে তোমার নিচে তাকালে যতটা আরও অনেক অনেক বেশি জায়গা তুমি দেখতে পাবে। ঠিক তেমনই তাহলে এই প্যারাশুট করে যে ফটোগুলো তোলা হতো, এটাও ছিল একটু সময় সাপেক্ষ, এবং সবথেকে বড় কথা, এটা অনেকটা স্বল্প জায়গার ছবি তুলতে সম্ভব ছিল। বেশি জায়গার, খুব বিস্তৃত এলাকার ছবি তুলতে এটা সম্ভব হতো না। তার উপরে মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, আবহিক যে দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা, এইসবগুলো থাকলে এই সবের মাধ্যমে ছবি বা তথ্য সংগ্রহ করা সবথেকে অসুবিধাজনক ছিল। তো এই অসুবিধা থেকে মানুষ শিক্ষা নিয়ে তৈরি করলো কি, এরোপ্লেনে ফটো তোলার কৌশল। যে বিমানে, এটা একটা এরোপ্লেন যদি থাকে, এটা একটা বিমান বা এরোপ্লেন, এই বিমানে ক্যামেরা লাগিয়ে বিমানটা একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট অভিমুখে যেতে থাকলো, এবং
কন্টিনিউ ছবি উঠতে 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 গেল। তাহলে এইটাকে আমরা বলছি এরিয়াল ফটো, অর্থাৎ এয়ার থেকে ফটো নেওয়া। সেটা বিমান চিত্র হতে পারে, আবার সেটা প্যারাশুটের মধ্য থেকে নেওয়া চিত্র হতে পারে। তবে এরিয়াল ফটো বলতে বিমান চিত্রটাকেই মূলত বোঝানো হয়। তাহলে বিমানে ক্যামেরা লাগানো থাকতো, সেই ক্যামেরাকে কাজে লাগিয়ে ছবি তোলা হতো। যেহেতু বিমান আরেকটু উঁচু দিয়ে উড়তো, সেই হেতু বিমানের যে কভারেজ এলাকা এর থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি হতো। দেখো, প্যারাশুটের থেকে বিমানের কভারেজ এলাকা অনেকটাই কিন্তু আবার বেশি, ঠিক আছে, অনেকটাই বেশি। এটাকে বলা হতো বিমান চিত্র বা এরিয়াল ফটো। কিন্তু এটাও একটা আবহাওয়ার ওপর নির্ভরশীল একটা প্রক্রিয়া। আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ হতো তাহলে বিমান উঠতে পারতো না, রাত্রিবেলা তারা ফটো তুলতে পারতো না অন্ধকারে, কারণ এত উঁচু থেকে ফ্ল্যাশ লাইট জেলে ওইভাবে ফটো তুললে তথ্য কিছুই সেরকমভাবে বোঝা যাবে না, আর সেই তথ্যের গ্রহণযোগ্যতাও সেরকম থাকবে না। তো এই অসুবিধা দূর করার জন্য মানুষ তারপরে কি করলো, স্যাটেলাইট স্থাপন করলো। পৃথিবীর বাইরে বায়ুমণ্ডলের মধ্যে স্যাটেলাইট স্থাপন করলো, যার এক একটার উচ্চতা, কোনোটার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিলোমিটার, আবার কোনো কোনো ধরনের উপগ্রহের উচ্চতা আরও বেশি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার ওপরে। তো এরকম স্যাটেলাইটগুলো স্থাপন করলো। স্যাটেলাইটে কি আছে না, স্যাটেলাইটে সেন্সর আছে। সেই জন্য দেখো, এটাকে আমি লিখেছি এরিয়াল ফটো, ঠিক আছে। গ্রাউন্ড সার্ভে করলে হতো ম্যাপ হতো, কিন্তু এখানে স্যাটেলাইটের ম্যাপও নয়, ফটোও নয়, এখানে স্যাটেলাইটের ক্ষেত্রে ইমেজ আমরা নাম দিচ্ছি। কেন ইমেজ নাম দিচ্ছি সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই স্যাটেলাইটে সেন্সর লাগানো আছে। সেন্সরের বাংলা হচ্ছে সংবেদক। সংবেদক। তাহলে এই সংবেদক দিয়ে আমরা একটা বিস্তীর্ণ এলাকার ছবি তুলতে পারি। এই সংবেদক দিয়ে আমরা একটা বিস্তীর্ণ এলাকার ছবি তুলতে পারি, এবং এটা স্বয়ংক্রিয়, অটোমেটিক্যালি এরা পৃথিবীকে প্রদক্ষিণ করছে একটা নির্দিষ্ট অরবিট ধরে, নির্দিষ্ট একটা কক্ষপথ দিয়ে। আমি ছবি তুলছে কথাটাই এখন ইউজ করছি বোঝানোর জন্য, ইমেজ তুলছে তো বলতে পারবো না, তো ছবি তুলছে কথাটাই ইউজ করছি, যদিও সেটা ভুল, ছবি তোলে না। তো এই অরবিট দিয়ে যেতে 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 এই নির্দিষ্ট ভূপৃষ্ঠের একটা বিশাল এলাকাকে সে সেন্স করতে করতে যাচ্ছে, সংবেদন করতে করতে যাচ্ছে, দ্যাট ইজ সেন্সিং। যেমন দেখো, আমাদের চোখও একটা সেন্সর। তাহলে হোয়াট ইজ সেন্সিং? সেন্সিং মানে হচ্ছে কোনো কিছুকে অনুভব করা। কিন্তু এখানে অনুভব বলতে এটা স্পর্শযোগ্য অনুভব নয়, এটা দূর থেকে অনুভব। যেমন ধরো, আমাদের চোখ দিয়ে যে আমরা দেখছি সেটাও কিন্তু আমরা সেন্স করছি, বা ক্যামেরার লেন্স সেটাও কিন্তু একটা সেন্সর, সেন্স করছে। আবার স্যাটেলাইটের যে সেন্সর সেটাও কিন্তু সেন্স করছে। তাহলে সেন্স মানে হচ্ছে এইখানে এই অর্থে হচ্ছে রিমোটলি সেন্স করা, অর্থাৎ কোনো ভূপৃষ্ঠের কোনো প্রত্যক্ষ সংস্পর্শে আসছে না, ভূপৃষ্ঠে নেমে সরেজমিনে গ্রাউন্ড লেভেলে কাজ করছে না, ভূপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অনেকটা দূর থেকে সে ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট অংশ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে থ্রু সেন্সিং, সেন্সের মাধ্যমে। সেই জন্য এই বিষয়টাকেই আমরা বলতে পারি রিমোট সেন্সিং বা দূর সংবেদন, অর্থাৎ দূর হতে সংবেদন করা। কোনো একটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে না গিয়ে দূর থেকে তার সম্পর্কে যে তথ্য আহরণ করার যে কৌশল, তাকে বলা হয় রিমোট সেন্সিং। তাহলে সংকীর্ণ অর্থে যদি রিমোট সেন্সিং ধরি, সেটা শুধুমাত্র স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে। কিন্তু বৃহৎ অর্থে রিমোট সেন্সিং, ক্যামেরার লেন্স রিমোট সেন্সিং, তোমার আমার চোখও হচ্ছে রিমোট সেন্সিং। কারণ একটা দূর থেকে একটা পাহাড় বা একটা যে কোনো মানুষকে দেখেই আমরা সেন্স করতে পারছি তার হাইট কত, তাকে দেখতে কেমন, পাহাড়টার রং কীরকম, আকৃতি কীরকম। তাহলে পাহাড়টাকে আমাকে হাতে করে করে দেখে বুঝতে হচ্ছে না। তাহলে যাই হোক, তাহলে স্যাটেলাইটে এরকম কি বসানো থাকে, সেন্সর থাকে। সেই স্যাটেলাইট একটা নির্দিষ্ট গতিতে, একটা নির্দিষ্ট ছন্দে, একটা নির্দিষ্ট লয়ে, নির্দিষ্ট অভিমুখ থেকে নির্দিষ্ট অভিমুখে সে হয়তো পরিক্রমণ করছে পৃথিবীর চারিদিকে, এবং সাথে সাথে সেন্স করতে করতে যাচ্ছে। এবং যেহেতু স্যাটেলাইট অনেক উঁচুতে, ওই যে বললাম কোনো কোনোটা 700 থেকে 800 কিলোমিটার উঁচুতে, আবার কোনো কোনোটা 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থান করছে, সেহেতু একটা ভূভাগের বিস্তীর্ণ অংশ তার কিন্তু কভারেজে চলে আসে। তাহলে এটা খুব দ্রুত এবং স্বল্প সময়ে
পৃথিবীর একটা বিশাল এলাকার কিন্তু তথ্য বা ছবি, তর্কের খাতিরে ধরে নিলাম, তুলতে পারে। তাহলে এটা একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে স্যাটেলাইট এটাকে, এবং এর মাধ্যমে এই যে তথ্যটাকে যে সংগ্রহ করলো, সে কিভাবে সংগ্রহ করে, কিভাবে ফাংশন করে, করে কিভাবে ইমেজ তৈরি করে, এটা আমাদের পরবর্তী পার্টে আলোচনা করছি। কিন্তু এটাকে বলা হচ্ছে সেন্সর। তো চলে আসা যাক, এই সেন্সারের হচ্ছে দুটো ভাগ। সেন্সার হচ্ছে দু রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সংবেদক, একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর বা নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর। তাহলে সক্রিয় আর নিষ্ক্রিয় কি? নিষ্ক্রিয় সেন্সর হচ্ছে যেমন আমাদের চোখ, একটা সহজ উদাহরণ দেওয়া যাবে। অন্ধকারে ঘোর অমাবস্যায় আমরা কিছু দেখতে পাই না, তাহলে আমাদের চোখ নিজে থেকে কিছু দেখতে পায় না। কেউ যদি আলো ফেলে, সেটা চাঁদ হতে পারে, রিফ্লেক্ট করে ফেলছে, সূর্য ডাইরেক্ট ফেলতে পারে, বা কোনো বাল্ব হতে পারে, টর্চের আলো হতে পারে, কোনো ফ্ল্যাশ লাইট হতে পারে, মানে কোনো কিছু লাইট কোনো বস্তুর উপর যদি পড়ে তারপর সেটা আমরাকে দেখি। তাহলে ধরা যাক এইখানে একটা গাছ রয়েছে, একদম ঘন অন্ধকার, আমরা কিন্তু এই গাছটাকে কিন্তু দেখতে পাবো না, গাছটাকে আমরা দেখতে পাবো না। কারণ কি? এটা নিষ্ক্রিয়, আমাদের চোখ হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। কিন্তু যদি এটা একটা সূর্যের আলো থাকে, দিনের বেলা হয়, তাহলে সূর্যের আলোটা যদি গাছের ওপর পড়ে, তখন কিন্তু এই গাছটা আমাদের কাছে ভিজিবল হবে। অর্থাৎ আমরা এখানে সূর্যের আলোর সাহায্য নিয়ে ওই গাছটাকে দেখছি, নিজে থেকে আমাদের অ্যাক্টিভ হওয়ার কোনো এখানে প্রশ্ন নেই। তাহলে এই ধরনের সংবেদকগুলোকে বলা হবে নিষ্ক্রিয় সংবেদক। আবার সক্রিয় সংবেদক হচ্ছে যাদের অপরের কোনো সাহায্য দরকার নেই, অন্য কোনো আলোর উৎসের সাহায্যের দরকার পড়ে না, তারা নিজেরাই নিজেদের ছবি, মানে নিজেদের দরকারি যে তথ্য সংগ্রহ করে নিতে পারে। এর জন্য অন্য কোনো তৃতীয় কোনো মাধ্যমের কিন্তু প্রয়োজন পড়ে না। তো এইবার চলে আসা যাক এই নিষ্ক্রিয় এবং সক্রিয় সেন্সর কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা করে নেওয়া যাক। দেখো, এইখানে আমি একটা রাফ একটা ছবি আঁকার চেষ্টা করেছি খুব সহজ করে, যে এটা একটা ভূপৃষ্ঠের একটা প্রতিচ্ছবি, যেখানে গাছপালা রয়েছে, রাস্তাঘাট রয়েছে, জলাশয় রয়েছে, পাহাড় পর্বতের বরফের চূড়া রয়েছে, কৃষি জমি রয়েছে, বাড়িঘরদোর রয়েছে, ইত্যাদি সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ ভূপৃষ্ঠের একটা খণ্ডচিত্র আমি এখানে রেখাচিত্রের মানে রেখাচিত্রের মাধ্যমে একটা উপস্থাপন করেছি। এখানে দেখো যে স্যাটেলাইটটা রয়েছে, সেই স্যাটেলাইটে যে সংবেদকটা বসানো রয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক, অর্থাৎ প্যাসিভ সেন্সর। তো এই নিষ্ক্রিয় সংবেদকের কাজ কি? দেখো, এখানে সূর্য প্রত্যেককেই আলো দিচ্ছে, তরঙ্গায়িত মানে আলো এবং উত্তাপ দিচ্ছে, তাহলে প্রত্যেকেই বিভিন্ন হারে উত্তপ্ত হচ্ছে, তাই তো? আমরা জানি তো সবার তো আপেক্ষিক তাপ সমান না, সবার একই হারে একই পরিমাণ তাপ দিলে সবাই একই পরিমাণ তাপমাত্রা তার হয় না, তাই তো? তাহলে একটা গাছের পাতা যেরকম উত্তপ্ত হবে, সমুদ্রের জল বা এমনি জলাশয়ের জল সেই হারে উত্তপ্ত হবে না, তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। গাছ তার থেকে বেশি হতে পারে, অন্য একটা গাছ তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। আগ্নেয় শিলা হলে এক ধরনের বেশি হতে পারে, কম হতে পারে। কৃষি জমি এক ধরনের বেশি হতে পারে, বাড়িঘরদোর এক বেশি হতে পারে, কম। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে যে সূর্য সবাইকে তাপ দিচ্ছে, আলো দিচ্ছে, কিন্তু সবাই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন রকম হারে, এবং তারা বিভিন্ন রকম হারে উত্তপ্ত হওয়ার কারণে, এবং বিভিন্ন মেটেরিয়াল দিয়ে যেহেতু তৈরি তারা, সেই জন্যই উত্তপ্ত হচ্ছে বিভিন্ন হারে। এবং তারা যে তাপটা ছাড়ছে, মানে যেটাকে আমরা বলছি পুনর্বিকিরণ, সেটা কিন্তু দীর্ঘ অবলোহিত তরঙ্গের মাধ্যমে। দীর্ঘ অবলোহিত, আমরা দৃশ্যমান আলোকরশ্মি লোহিত পর্যন্ত জানি, বেনিয়া সহকলা লাল, লোহিত তার থেকে জাস্ট একটু বড়, দীর্ঘ অবলোহিত ইনফ্রারেড। তাহলে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানগুলো উত্তপ্ত হওয়ার পর এরা যখন তাপ ছাড়ছে, আমরা জানি পরম উষ্ণতার থেকে উষ্ণতর কোনো বস্তু মাত্রই সে কিন্তু তাপ বিকিরণ করে, তাপ ছাড়ে। তাহলে এরা যখন তাপটা ছাড়ছে, এটা কিন্তু দীর্ঘ অবলোহিত তরঙ্গের মাধ্যমে তাপটা ছাড়ছে। সেই তাপটা কিন্তু এই সংবেদকটা এখানে যে বসানো, সে কিন্তু সেন্স করছে যে কোথা থেকে কেমন তরঙ্গ দৈর্ঘ্যের আসছে। এখান থেকে এই তরঙ্গ দৈর্ঘ্যের আসছে, এখান থেকে একটু কম তরঙ্গ, এখান থেকে একটু বেশি, এখান থেকে কম, এরকম
বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্য থেকে তারা আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তরঙ্গ দৈর্ঘ্যকে সে কিন্তু সেন্স করছে, সেন্স করে সে একটা ছবি তুলছে এই এলাকাটা তার, যে এই এলাকা থেকে এক রকমের আমি তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, এই এলাকা থেকে আর এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, এই এলাকা থেকে আর এক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, এরকম একটা সিম্বল সে হয়তো তৈরি করে দেয়। তাহলে এর থেকে বোঝা যায় যে নিশ্চয়ই তার মানে তারা এই তিনটে জায়গায় নিশ্চয়ই তিন রকমের জিনিস রয়েছে, তিনটে নিশ্চয়ই একই জিনিস নয়, তিনটে কালারে তারা দেখিয়ে দেয় যে এইখান থেকে আমরা এইরকম তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি, অর্থাৎ আমরা যত রকমের তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছি তত রকমের আলাদা আলাদা রং দিয়ে আমরা চিহ্নিত করে দিয়েছি এই প্রত্যেকটা এলাকাকে। এটা হচ্ছে নিষ্ক্রিয় সংবেদক, কিন্তু এ নিজে থেকে কিন্তু ছবি তুলতে পারে না, তার মানে একমাত্র এটা দিনের বেলাতেই কেবল কাজ করতে পারে সূর্যের আলোকে কাজে লাগিয়ে, তাও যদি মেঘাচ্ছন্ন আকাশ হয়, পরিচ্ছন্ন আকাশ না হয়, তাহলে এরা কিন্তু কাজ করতে পারে না। এই ধরনের সেন্সরকে বলা হয় নিষ্ক্রিয় সেন্সর। তাহলে সূর্য তাপ দিল, সেই তাপে উত্তপ্ত হলো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর তারা তাপ ছাড়লো, সেই তাপটা হচ্ছে দীর্ঘ অবলোহিত তরঙ্গের মাধ্যমে পুনর্বিকিরণ, সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটাকেও সেন্স করে বুঝে নিয়ে যত যত রকমের তরঙ্গ দৈর্ঘ্য পেয়েছে যে যে জায়গাতে, সেই সেই জায়গাগুলোকে একটা আলাদা আলাদা এ দ্বারা চিহ্নিত করে দিয়েছে, রং দিয়ে চিহ্নিত করে দিয়েছে। এটা হচ্ছে নিষ্ক্রিয় সংবেদকের কাজ। এইবার চলে আসো সক্রিয় সংবেদক। দেখো এখানে আমি যে পাশে ছবিটা এঁকেছি, এখানে সূর্য থাক বা চাঁদ থাক কোনো কিছুই অসুবিধে নেই এখানে থাকলেও, অর্থাৎ এখানে সূর্য এবং চাঁদ মানে অন্য কোনো আলোর ভূমিকা এখানে কোনো প্রয়োজন নেই। সে যদিও সূর্যের আলো চাঁদে রিফ্লেক্ট হয়ে আসে, যাই হোক এখানে চাঁদ উঠলো কি সূর্য উঠলো, অর্থাৎ দিনের বেলা কি রাত্রিবেলা, মেঘ করে আছে কি মেঘ করে নেই, পূর্ণিমা না অমাবস্যা, কোনো কিছুরই প্রভাব এক্ষেত্রে পড়ে না, কারণ এর ওপরে এই স্যাটেলাইটের সংবেদকটা নির্ভরশীল নয়। এই সংবেদকটাকে আমরা বলছি সক্রিয় সংবেদক। কি সংবেদক বললাম? অ্যাক্টিভ সেন্সর, অর্থাৎ সক্রিয় সংবেদক। দেখো এখানে একটা তফাৎ লক্ষ্য করে দেখো, এই সংবেদকটা নিজেই কিছু তড়িৎচুম্বকীয় বিকিরণ তৈরি করে ভূপৃষ্ঠের অভিমুখে পাঠাচ্ছে। তাহলে এ কিন্তু সূর্য পাঠাচ্ছে, এর রিফ্লেক্টটাকে শুধু শোষণ করছে এরকম নয়, মানে রিফ্র্যাকশন, রিফ্লেক্ট বললে ভুল হবে, রেডিয়েশনটাকে শোষণ মানে সেন্স করছে এমনটা নয়, এ কিন্তু নিজেই সক্রিয়, এ নিজেই সক্রিয় বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে পৃথিবীর অভিমুখে সেটা পাঠাচ্ছে। এবার একই রকমভাবে এরা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে সেটাকে ফিডব্যাক দিচ্ছে, রিপ্লাই দিচ্ছে। এরও তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকম হবে, একটা গাছ যে তরঙ্গ দৈর্ঘ্য হবে তার থেকে আলাদা হবে এই জলাশয়, তার থেকে আলাদা হবে এই গাছ, তার থেকে আলাদা হবে এই পাহাড়, তার থেকে আলাদা হবে ধানের জমি, আবার তার থেকে ধান আবার পাকার সময় এক রকমের হবে, ধান কাঁচার সময় এক রকমের হবে, বাড়িঘরদোর এক রকমের হবে, রাস্তাঘাট থাকলে এক রকমের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে তারা আবার পুনর্বিকিরণ করে সেটাকে ফিডব্যাক পাঠাবে। আর সেই ফিডব্যাকগুলোকে সেন্স করবে কে? এই এখানকার যে সেন্সরটা রয়েছে, অর্থাৎ সক্রিয় সংবেদকটা। তাহলে এ কিন্তু সূর্যের ওপরে নির্ভরশীল নয়, এ নিজেই তড়িৎচুম্বকীয় বিকিরণ সৃষ্টি করে পৃথিবীর অভিমুখে পাঠালো, পাঠানোর পর তারা এবার যে পুনর্বিকিরণ করছে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশগুলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, সে সেগুলোকে সেন্স করলো, সেন্স করে একটা ইমেজ তৈরি করলো। এই জন্যই বলা হচ্ছে ইমেজ, এটা কোনো ক্যামেরার ক্লিক দিয়ে ছবি তোলা নয়। তাহলে এই ইমেজটা তৈরি করে সে কোথায় পাঠালো? সোজা চলে এলো আমাদের যে রিমোট সেন্সিং জিআইএস যে সেন্টারগুলো থাকে বা বিভিন্ন যে সেন্টারগুলো রয়েছে, যে স্যাটেলাইট থেকে যে তথ্যগুলো চলে এলো এইখানে, সেখান থেকে কম্পিউটারে বিভিন্ন প্রসেস করে। দেখো আমি একটা জাস্ট আনুমানিক একটা জিনিস করেছি বোঝানোর জন্য, একটা কম্পিউটার স্ক্রিন করা হয়েছে, তার দেখো বিভিন্ন অংশে বিভিন্ন রকম কালার দেয়া আছে, তার মানে এই যে বিভিন্ন রকমের কালার বাস্তবেও তোমরা দেখতে পাবে, হয়তো এরকম লাল নীল সবুজ এরকম নয়, কিন্তু এরকম বিভিন্ন রকমের কালার, সূক্ষ্ম সূক্ষ্ম তফাতের কালার দিয়ে একটা এরকম সিট তোমরা দেখতে পাবে, যেখানে এটা বোঝাচ্ছে লাল রং আছে মানে এখানে এক রকমের, এই এলাকাটা থেকে এক রকমের তরঙ্গ দৈর্ঘ্য এ সেন্স করেছে, রিসিভ করেছে। সবুজ এলাকাটা থেকে এ আর এক ধরনের তরঙ্গ সেন্স করেছে, কালো এই জায়গাটা থেকে সে আর এক ধরনের তরঙ্গ সেন্স করেছে।
সবুজ একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলো থেকে সে আরেক ধরনের তরঙ্গ দৈর্ঘ্য সেন্স করেছে, নীল এই জায়গাটা থেকে সে আলাদা রকমের তরঙ্গ দৈর্ঘ্য সেন্স করেছে। তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা রং দিয়ে ডিফাইন করা জায়গাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস তার মানে রয়েছে। এবার আমাদেরকে মানুষকে, অথবা সেটা এখন প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামিং করাই আছে, পরে বিশ্লেষণ করা হয়। তথ্যটা পাওয়ার পর স্যাটেলাইট কিন্তু নিজেও জানে না যে এটা গাছ না এটা পাহাড়ের ছবি তুলছি না আমি জলাশয়ের ছবি তুলছি। সে দেখছে আমি এইখান থেকে এই এলাকায় একটা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য আমি রিসিভ করছি, তাহলে এটাকে আলাদা রঙে দেখিয়ে দিই। তাহলে এই গাছগুলো থেকে আলাদা একটা তরঙ্গ দৈর্ঘ্য আমি রিসিভ করছি, তাহলে এই এলাকাটাকে আমি আলাদা একটা রঙে ডিনোট করি, দেখিয়ে দিই, ডিফাইন করি। এইখান থেকে আমি আলাদা রঙের পাচ্ছি, এখান থেকে আমি একটা আলাদা রং দিয়ে দেখিয়ে দিই। অর্থাৎ তিনি সেই সংবেদকটা, স্যাটেলাইটে প্রতিস্থাপিত সেই সংবেদকটা যত রকমের তরঙ্গ দৈর্ঘ্য ভ্যারিয়েশান পেয়েছে তত রকমের ভ্যারিয়েশন কালার দিয়ে সে একটা শীট তৈরি করে পাঠিয়ে দিয়েছে। দেখো আমি এই বৈচিত্র্যগুলো পেয়েছি, এখানে এই তরঙ্গ দৈর্ঘ্য। এবার আমাদের কাজ হচ্ছে কোন রংটা কি ইন্ডিকেট করছে সেইটাকে ইন্টারপ্রেট করে নেওয়া, সেটাকে বুঝে নেওয়া। তো এই কম্পোজিশনে আঁকাটা দুরকম হতে পারে। টিসিসি যেটাকে বলা ট্রু কালার কম্পোজিট, যে কালারে রয়েছে তাকে সেই কালারে দিয়েই এঁকে দেওয়া। আর একটা হচ্ছে ফলস কালার কম্পোজিট, তবে বেশিরভাগ উচ্চমানের স্যাটেলাইট ইমেজগুলো ফলস কালার কম্পোজিটেই হয়। এফ ফর ফলস, সি ফর কালার, সি ফর কম্পোজিট। এই ফলস কালার কম্পোজিট যদি না হতো তাহলে মুশকিলটা কি হতো, একটা ছোট্ট, আমি সহজ করে একটা জিনিস বোঝানোর জন্য জাস্ট বলছি। ধরা যাক একটা ধানের জমি, সেটাও সবুজ, এবং একটা বনভূমি, সেটাও সবুজ। তুমি যদি ওপর থেকে খুব উঁচু দিয়ে যাও, ওরকম কয়েক হাজার হাজার কিলোমিটার ওপর থেকে যদি দেখো, তাহলে ওই এলাকাটাকে পুরো সবুজই দেখবে। তাহলে এখন যদি আমি একটা এলাকাকে পুরো সবুজ দেখিয়ে দিই, তাহলে আমি ধান জমি আর বনভূমিকে চিহ্নিত করতে পারবো না আলাদা আলাদা করে। কিন্তু যখন আমরা এটাকে সেন্স করব, অর্থাৎ তার থেকে পুনর্বিকিরিত শক্তিটাকে যখন সেন্স করব, তখন কিন্তু দেখব ধান জমি থেকে যে পুনর্বিকিরণ হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য আর বনভূমি থেকে যে পুনর্বিকিরণ হয়েছে তার তরঙ্গ দৈর্ঘ্য আলাদা, এবং দুটোকে আমি ফলস কালার দিয়ে দেখালাম। তাহলে ট্রু কালার দিয়ে দেখালে দুটোই সবুজ হতো, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হতো। ফলস কালার দিয়ে দেখানোর জন্য সেটা আমরা বুঝতে পারবো যে এইখানটা ওই, এখানটা এরকম, এখানটা এরকম। তো এই জন্য ফলস কালার কম্পোজিটগুলো ইউজ করা হয়। যদিও RGB কম্পোনেন্ট, এর একটা জটিল হিসাব আছে, আমি একটা তোমাদের ক্লাস 10-এ বোঝানোর জন্য জাস্ট বললাম এই ফলস কালার কম্পোজিট দিয়ে ম্যাপ কিভাবে তৈরি করা হয়। যেমন বনভূমিকে দেখানো হয় হচ্ছে লাল রং দিয়ে। এবার লালেরও আবার অনেক শেড আছে, গাঢ় লাল রঙের আছে, হালকা লাল রঙের আছে, এটা ফেড ব্ল্যাকিশ টাইপের রেড আছে, এরকম বিভিন্ন রকমের আছে ফলস কালার। কারণ কৃত্রিম কালার আমরা যতটা না পাবো, ফলস কালার তার থেকে অনেক রকমের আমরা ভ্যারিয়েশন পাবো। তাহলে এত ভ্যারাইটি আমাদের ভূপৃষ্ঠে, কিন্তু তাদের রঙগুলো ওপর থেকে দেখলে অনেকটা কাছাকাছি মনে হবে। ট্রু কালারে সেটা হয়তো সেই ইমেজটাকে আমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারবো না, আমরা মিস ইন্টারপ্রেট করতে পারি। সেই জন্য ফলস কালার কম্পোজিট আমরা শিট তৈরি করা হয় স্যাটেলাইট ইমেজে, সেখান থেকে আমরা ট্রু কালার কম্পোজিটে সেটাকে আমরা ট্রান্সফার করে নিই, ইন্টারপ্রেট করে নিই, ম্যাপিং করে নিই। তাহলে এইভাবে উপগ্রহ চিত্র ছবি সংগ্রহ করে, সংবেদন করে, ছবি তোলে না। ভূপৃষ্ঠের বিভিন্ন এলাকা থেকে পুনর্বিকিরিত এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোকে সেন্স করে সে বিভিন্ন কালার দিয়ে সেটাকে ডিফাইন করে দেয় যে এই এলাকাটা এই এলাকাটা এই এলাকাটা এই। পরে আমরা সেটাকে ইন্টারপ্রেট করে নিয়ে ম্যাপিং করি।